স্যার, আমি প্রথম যে একটা কথা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা উনি একটা প্রেস কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। সেই প্রেস কনফারেন্স যাতে না হতে পারে অনেক কিছুই গিয়েছে, কিন্তু হঠাৎ করে আজকে আবার দেখলাম এই যে আমাদের উপদেষ্টা সাহেব উনি বললেন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য স্বল্প পরিসরে প্রচার করা যাবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা 3 দিন আগে বলেছিলেন যে এগুলো করা যাবে না, এই সেই, হঠাৎ করে উনি আবার এই কথা আজকে কেন বললেন যে প্রচার করা যাবে লিমিটেড? এটার কারণটা কি কি মনে করছেন? দেখেন, লিমিটেড অর্থটা কি? আমি যদি একটা কথা বলি, এইটার মধ্যে আপনি কিভাবে লিমিট করবেন, কি সেন্সর করবেন, এইটা তো কিছু হলো না। ইউসি, ভাষণ উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। ভাষণ তো না, স্টেটমেন্ট দিয়েছেন প্রেসকে। প্রেস তার উপরে প্রশ্ন রেখেছে। এইটা আমার জানা মতন যখন এটা লাইভ প্রচার হচ্ছিল, at one point আমি দেখেছি মোর দেন 44,000 লাইভ দেখছিল হয়তো শুরুর দিকে। পরে এটা মিলিয়নস অফ ভিউজ, কয়েক মিলিয়ন। আমি এক জায়গায় শুনেছি প্রায় 2 কোটি লোক এটাকে দেখেছে। তো আপনার বাংলাদেশের পত্রিকা আর কয়টা লোক পড়ে? বুঝছি, 2 কোটি শুনেছে। বাংলাদেশের পত্রিকায় ছাপেন নাই ছাপেন, বিকজ পুরো পৃথিবীর পত্র পত্রিকায় মিডিয়ায় এই জিনিসটা এসেছে, পুরো পৃথিবী। এবং আমিও লাইভ দেখেছি। এবং আমি দেখলাম যে সেখানে যারা প্রশ্ন করেছেন, অল ইন্টারন্যাশনাল মিডিয়া উইচ ম্যাটার্স, তাদের লোকজন প্রশ্ন করেছে। একটা বাংলাদেশি মহিলাকেও দেখলাম একটি প্রশ্ন রেখেছে। তো উনি এইখানে অনেক কথা যার যেভাবে ইচ্ছা বলে। আপনি দেখছেন, চেহারা দেখছেন? আরে চেহারা তো দরকার নাই। উনি যে অডিওতে ছিলেন বলে রেকর্ডেড, অনেকেই বলার চেষ্টা করে। তো রেকর্ডেড যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি নিজেই বুঝবেন যে এটা রেকর্ডেড হতে পারে না। তার কারণ হচ্ছে ইন্টারাকশন ছিল। উনি প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রশ্ন তো আর রেকর্ডেড ছিল না, প্রশ্নের উত্তর দিয়েছেন উনি। এবং পরে বলেছেন যে সাজিব উত্তর দেবে। সাজিব উত্তর দিয়েছেন অনেক প্রশ্নের। এক পর্যায়ে যখন সাজিব বলল এটা তো আমার আম্মা বা মা উত্তর দিলে ভালো হয়, তখন কে বলল উনি তো নাই। তো উনি ভিতর থেকে বললেন, আই এম হিয়ার, আই এম হিয়ার, দিস ইজ হোয়াট শি সেড, আই এম হিয়ার, আই এম হিয়ার। তারপরে উনি কয়েকটা প্রশ্ন নিলেন, উত্তরও দিলেন। এবং যে জিনিসটা হয়েছে সেটা হলো যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ এত নার্ভাস কেন? বিকজ আমি নিজের কানে শুনেছি ওই যে হুমায়ুন কবিরকে বলতে প্রেসের সামনে দ্যাট ওনার কোনো এখন কিছু নাই, হি ইজ ইররেলিভেন্ট। হি ইউজ দ্য ওয়ার্ড ইররেলিভেন্ট। যে ভাই, তোমাদের কাছে যদি উনি ইররেলিভেন্ট থাকেন তাহলে তোমরা এত অস্থির হচ্ছ কেন? উনি ওনার কথা বলছেন, তুমি তোমার কথা বলো। তোমাকে তো এই দেশ পরিচালনের দায়িত্ব এখন দেওয়া হয়েছে, তুমি সেটা দেখো। তারপরে দেখেন, তাড়াহুড়া করে একটি প্রেস রিলিজ লেখা হলো ইংরেজিতে। ওর প্রথম 4-5 লাইন খুবই অবজেকশনেবল ছিল। দ্যাট ওয়াজ নট ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু তারপরে তো আমার সরকারের সাহসই হয় নাই এই প্রেস রিলিজটা দেওয়ার, সাহসও হয় নাই। এবং ইন্ডিয়ার কাছে ওইভাবে প্রোটেস্ট করতে পারে নাই। বরঞ্চ ডেকে বলেছে, প্রোটেস্ট না করে বলেছে যে আমরা তেল চাই তোমার কাছে। সুশি, এক তো আপনি এত কথা বলার চেষ্টা করেন ইন্ডিয়ার বিরুদ্ধে, আপনি এখন কাঁচা মরিচ লাগবে। অফকোর্স ইন্ডিয়া পাঠিয়েছে, কাঁচা মরিচ এখন অভাব নাই ঢাকার মার্কেটে। আপনার তেল লাগবে, আপনি চেয়েছেন 2 লক্ষ, 2 লক্ষ মেট্রিক টন তেল আপনি চেয়েছেন অ্যানুয়ালি, পাইপলাইনের মাধ্যমে। তো আপনার যখন কোনো অসুবিধা হয় তখন আপনি ইন্ডিয়ার দিকে
তাকান, ইন্ডিয়াকে বলেন পেঁয়াজ লাগবে, ইন্ডিয়াকে বলেন, আর আপনি ইন্ডিয়ার সাথে শত্রুতা করতে যদি যান তাহলে আপনি কি টিকতে পারবেন? বলছি, আমার অঞ্চলে চায়না এন্ড ইন্ডিয়া আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিজনে। পাকিস্তানও ইম্পর্টেন্ট, বাট পাকিস্তান তো এখন অন্য লেভেলে খেলছে, অন্য জায়গায় খেলছে, সে এই রিজনে খেলছে না। তো আমার কথা হচ্ছে যে এইসব জিনিস কেন করেন? লেট আস ইমপ্রুভ রিলেশনস উইথ ইন্ডিয়া। আপনি যান ইন্ডিয়াতে, আপনি শেখ হাসিনার সাথে কথা বলেন এবং উনি যে আসবেন ওইটার ব্যবস্থা করেন। এটা আপনার দায়িত্ব, সরকারের দায়িত্ব, বিকজ সরকার তো ওনাকে রেখে এসেছে। এখন সরকারেরই দায়িত্ব বা আর্মির দায়িত্ব যে উনি কিভাবে ফিরবেন, কিভাবে সিকিউরিটি দেওয়া হবে, কিভাবে ওনাকে থাকার ব্যবস্থা কি হবে, সবকিছু তো ডিসকাশনের ব্যাপার। সেটা সেটা যদি না করেন তাহলে সে ডিসেম্বরে ফিরবে, এবার তো স্পষ্ট করে দিয়েছে। আগে আমরা বুঝতাম যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এই প্রেস কনফারেন্সে উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি ডিসেম্বরে ফিরবো, বিজয়ের মাসে ফিরবো আমি। এটা স্পষ্ট ভাবে বলেছেন। সেখানে আমি একটা কথা বলেছি, দ্যাট শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট পলিটিশিয়ান। উনি ডিসেম্বর চুজই করেছেন এবং হয়তো উনি 16ই ডিসেম্বরে ফিরবেন। 16ই ডিসেম্বরে আমাদের, এটা আমার কথা, 16ই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছে। উনি হয়তো মনে করছেন যে আরেকবার দেশকে স্বাধীন করা দরকার। উনি 16ই ডিসেম্বর হয়তো ডিসাইড করতে পারেন। আই এম নট শিওর, দিস ইজ মাই হাঞ্চ, যে এরকম একটা, যেহেতু উনি ডিসেম্বর মাস বলেছেন এবং বলেছেন যে বিজয়ের মাসে আমি ফিরবো। তো আমাদের এখানে কে কি বললো না বললো, হোয়াট ডাজ ইট ম্যাটার টু হার, হোয়াট ডাজ ইট ম্যাটার টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি? বিকজ এখন তো দেখেন ওনার সাথে অনেক ইউরোপিয়ান দেশের পলিটিক্যাল লিডার্স, আমেরিকানের ইনভয়েস, সবাই তো কথা বলছে এখন ওনার সাথে। এবং শুধু কথা বলছে না, আমি এইটাও শুনছি যে অনেকেই বলেছেন যে তারা ওনার সাথে ঢাকায় আসবেন, ওনার সাথে উনি যে প্লেনে আসবেন বা যেভাবে আসবেন ওনার সাথে ফরেন ডিপ্লোম্যাটস, ফরেন যারা এলিট আছে, দোজ হু ম্যাটার ইন্টারন্যাশনাল পলিটিক্সে, তারাও নাকি আসবেন। কতটুকুন ঠিক আছে, কতটুকুন বেঠিক, এটা সময়ই বলে দেবে। বিকজ এই সময়ের মধ্যে তো ওনাকে, উনি ওনার সংগঠনকে গুছিয়ে নিচ্ছেন, উনি ওনার নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখছেন, উনি কথা বলছেন আওয়ামী নেতাদের সাথে, যে যেখানে আছে তো সংগঠনটাকে ঠিক করে। এই জন্য উনি এই সময়টা নিয়েছেন যে আমি ডিসেম্বর মাসে যাব, এর মধ্যে উনি ওনার সাংগঠনিক কাজ যেগুলি আছে উনি করে নেবেন। বিকজ বর্তমানে ওনার জেনারেল সেক্রেটারিকে দিয়ে এইসব হবে না। জেনারেল সেক্রেটারি যে জোকার অ্যাকচুয়ালি, যে কোনো লেভেলেরই না মানুষটা, খালি লোকজনের থেকে ঘড়ি গিফট নিয়েছে জীবনভর, এই ছাড়া কোনো কিছু করতে পারেন। হোপলেস। এদেরকে নিয়ে উনি কেন রাজনীতি করেন বা কেন রাজনীতি করতে গেলেন? আরো তো লোক ছিল পার্টির মধ্যে যারা জেনারেল সেক্রেটারি হতে পারতো। তো আমার কথা হচ্ছে, দেখেন, শি ইজ গোইং টু কাম, এবং এটা আমাদের সবার দায়িত্ব হবে টু সি টু ইট যে যা ঘটে ভালোভাবে ঘটুক, সুন্দরভাবে ঘটুক, এমন কোনো অঘটন না হয়। বিকজ যদি এই সরকার না বুঝতে পারে তাহলে অঘটন হবে, আপনার তো স্যার, করার কিছু নাই। আপনি তো সম্ভবত পুরো লাইভটাই দেখেছেন না, ওনার বক্তব্যটাও তো শুনেছেন আপনি। জি, জি, পুরাটাই শুনেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম এই বক্তব্যে, এর আগে ওনার যত বক্তব্য সম্প্রচারিত হয়েছে বা বলা হয়েছে সব জায়গায় উনি কিন্তু ডিপ স্টেটের কথা বলতেন, এই বক্তব্যে ডিপ স্টেটের কথা বলেননি। এই বক্তব্যে বিএনপির নাম একটা বারো উচ্চারণ করেননি, বিএনপি বা তারেক এই নামগুলো উচ্চারণই করেননি। জি, এখন আপনার কি মনে হয় যে এইখানে আসলে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কোনো একটা চাচ্ছে যে মানে এই যে কোনো আর কোনো না করা আর কি, মানে যে উত্তেজনা সৃষ্টি না করা বা কিছু দেখেন, এমন? কথা তো কথা তো চলছে।
আই আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সার্জিও গোরের সাথে ওনার মিটিং হয়েছে। ইউ সি আমেরিকানসরা এখন অন্যভাবে চিন্তা করছে, বিকজ আমেরিকানসের ইমেজের অনেক ক্ষতি হয়ে গেছে। তারপরে যদি আপনি বাংলাদেশকে দেখেন, জুলাই 24-এর পর থেকে বাংলাদেশে কিন্তু কোনো আইন নাই। এভরি পার্সন ইজ অ্যান আইন আনটু হিমসেলফ। সে নিজেই আইন, যার যেভাবে ইচ্ছা চলাফেরা করছে। এই সরকার 6 মাসে এসেছে, 6 মাসের মধ্যে তারা ইনভেস্টমেন্টের কথা বলছে, ভেরি গুড ইনভেস্টমেন্ট এর কথা বলা, কিন্তু ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট আপনি সৃষ্টি করবেন। আপনি ঢাকা শহরে দেখেন যেভাবে আপনার অটো এবং মোটরাইজ রিক্সা যেভাবে চলছে, এক তো সেটা হচ্ছে আপনার ক্ষতিকর ইন দ্য সেন্স দ্যাট ওটা তো নট সাইন্টিফিক্যালি বিল্ড, বুঝছেন? ওর ব্রেকস ট্রেক্স এইগুলি নিয়ে ঝামেলা আছে, প্রত্যেক দিন ঝামেলা হয়, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্টস হয়, হাইওয়েজের উপরে তারা এইগুলি চালাচ্ছে। তো আপনার তো কোনো জিনিসের উপরে নিয়ন্ত্রণ নাই। এই সরকারের 6 মাসের মধ্যে ওরা ট্রাফিকও কন্ট্রোল করতে পারলো না। খালি যারা গাড়ি চালায় ওদেরকে ভয় দেখায় যে এইখানে এইসব এআই দিয়ে করা হচ্ছে এবং যে ভায়োলেট করবে সে তাকে আমরা ফাইন করব। ফিক্স ইউর রোডস। আপনার ইনভেস্টমেন্টের জন্য যারা ভিসা বিহীন আসে, এয়ারপোর্টে ভিসা নেয়, তাদের 2, 2.5, 3 ঘন্টা লাগে। ওইখান থেকে এয়ারপোর্ট থেকে হোটেল আসতে আসতে সে বুঝে যায় যে এই দেশে কি ইনভেস্টমেন্ট সম্ভব কিনা। তো আপনি শেখ হাসিনার সময় এই অটো তো আমরা দেখি নাই আর রাস্তায়, ঢাকা শহরের রাস্তায় দেখি নাই, ঢাকা শহরে মোটরাইজ রিক্সাজ আমরা দেখি নাই। হ্যাঁ, কিছু এলাও করেছিল খালি যারা প্রতিবন্ধী ছিল ওদেরকে, বাট ভেরি লিমিটেড, ভেরি লিমিটেড। তো এই এখন যে পরিস্থিতি হয়ে গেছে, এটা এই সরকারের সময় হয়নি, এইগুলি পরিস্থিতি সব খারাপ হয়েছে ইউনূস সরকারের সময়, বিকজ ইউনূসের কোনো ধরনের কোনো কন্ট্রোল কোনো কিছু ছিল না। আপনারা তো জানেন that এখন ইউনূস হ্যাজ বিন দি মোস্ট ব্যর্থ হেড অফ গভর্নমেন্ট, যদি আপনি ওনাকে হেড অফ গভর্নমেন্ট রেকগনাইজ করেন। আমি করি না ব্যক্তিগতভাবে, বিকজ ওইটা ওনার একটা ধাপ্পাবাজি ছিল। তো আমি যে জিনিসটা, আর এত এত নোংরা লোক এই লোকটা, মানে আমি আপনাকে বলতে পারি না যে কত নোংরা ছিল এই লোকটা। আজকেও দেখেন ওর সম্বন্ধে অনেক কথা হচ্ছে, এখন তো সবাই বলছে। আজকে তহিদ হোসেনও বলেছে যে সে কিভাবে এইগুলি করেছে, এবং হি ওয়াজ মিস্টার নোবডি। তহিদ হোসেন ওয়াজ মিস্টার নোবডি। সে যা করতো তার খলিলুর রহমানকে দিয়ে করতো। এই যে বাণিজ্য চুক্তি টুক্তি, এখন তো তহিদ হোসেন সেড এভরিথিং। তো আমার কথা হচ্ছে যে আমাদেরকে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের ল এন্ড অর্ডার বইলা কোনো জিনিস নাই এখন। পুলিশরে এই ইয়াং ছেলে পেলেরা কলার ধরে থাপড়ায়, বুঝছেন না, এই অবস্থায় আছে পুলিশ। তো আমাদেরকে তো পুলিশের ডিগনিটি রিস্টোর করতে হবে, এবং তাদের আপনি এত লোভ মেরেছেন, থানা পুড়িয়ে দিয়েছেন। এখন তো সবাই এই কথা বলছে যে আমি পুড়িয়েছি, আমরা পুড়িয়েছি। আমরা এই যদি নাশকতা না করতাম তাহলে তো আমরা শেখ হাসিনাকে সরাইতে পারতাম না, বুঝলি? তো এই যে আপনি পাবলিক প্রপার্টি এখন তো সবাই বলছে। তারপরে ওনারা আমেরিকা যেভাবে এই ইউনুস টুনুস মিলে যেভাবে খেলেছে, এখন ফরহাদ মাজারকেও আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ফরহাদ মাজার বলছেন যে নাহিদ টাহিদ এরা সব আমেরিকান সেফ হাউসে ছিল। ফরহাদ মাজার সেফ, এবং এই যে সেফ হাউস এখানে থেকে আছে সেফ হাউসে তো জি মগজ ধোলাই হয়েছে, ফরহাদ মাজারের নিজের জি কথা। জি, মগজ ধুলাই করে বলা হয়েছে যে শেখ হাসিনাকে 1 পয়েন্টে চলে আসো। ওকে, এবং 2 তারিখে 2 আগস্টে ফরহাদ মাজারকে বলেছে যে আমাদের উপরে অনেক প্রেশার দেওয়া হচ্ছে যে 1 পয়েন্ট প্রোগ্রামে যাওয়ার জন্য। তো এখন তো স্পষ্ট হয়ে গেছে যে এই দেশের বিপক্ষে কারা ছিল। শেখ হাসিনার বিপক্ষে, গভর্নমেন্টের বিপক্ষে আমিও ছিলাম, ফর ভেরিয়াস রিজনস, ফর ভেরিয়াস কজেস। কিন্তু যখন আমি দেখলাম, আমি বলেছি না দ্যাট আই উইল নেভার কল শেখ হাসিনা ফ্যাসিস্ট, বরঞ্চ আমি বলি বিকজ হচ্ছে বড় ফ্যাসিস্ট আমরা দেখলাম ইউনুসকে। বরঞ্চ আমি এখন যেটা মনে করি
যে শেখ হাসিনা was a magnanimous ruler, বড় মনের রুলার ছিলেন এবং উনি এই দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। অনেক ইনফ্রাস্ট্রাকচার যে 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 জিনিসগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যে কাজ করেছেন, যার জন্য দেশ অনেক 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 এগিয়ে গেছে। কিন্তু আমরা এটাকে স্বীকার করতে চাই না, which is so unfortunate। এরপরে দেখেন আপনার পলিটিক্যাল যে ডিসকোর্স, সেটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পলিটিক্যাল ডিসকোর্সে গালাগালি, মানে যা তা অবস্থা হয়ে গেছে। একটা যে ডিসকোর্সে সবাই থাকতো যে ফ্রেন্ডশিপও আছে, পলিটিক্যালি আমরা অন প্রিন্সিপাল আমরা বিরোধিতা করব, সেটা নাই। আজকে দেখেন এরপরে যাই ছিল আমাদের জুডিশিয়ারি, যে জুডিশিয়ারিকে আমি এক পর্যায়ে মোহসেন রফিক বলেছে দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, আমি বলেছি এই কথাটা, ইটস অন রেকর্ড। আপনারা আর্কাইভস, চ্যানেল আই মায়ের আর্কাইভস এ গিয়ে এটা দেখতে পারেন, ঠিক আছে? স্পষ্ট ভাবে বলেছি। ওইটাও আমার মনে হয় আমি কিছুটা ভুল করেছি, বিকজ যেভাবে আহ, আপনার কোর্ট কাচারি এখন চলছে, এইখানে কোনো ইনসাফ পাওয়ার কোনো অবস্থা নাই। এইখানে এখন টোটালি আন্ডার দি কন্ট্রোল অফ দি স্টেট আছে, রাষ্ট্রের কন্ট্রোলে আছে। তারা যেভাবে চায় সেভাবে রায় হয়, সেভাবেই সবকিছু হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমি যদি সব ইনস্টিটিউশন ডিস্ট্রয় করে দিই, তাহলে কিভাবে চলবে দেশটা? দেশ আমরা কি রাখতে পারবো? এই দেশ কি স্বাধীন থাকবে? এই দেশের কি সার্বভৌমত্ব থাকবে? আমাদেরকে তো ইকোনমি নিয়ে এগোতে হবে। আমরা বিজনেসম্যানদেরকে ইউনুসের পর থেকে গালাগালি করেছি, যা তা অবস্থা করেছি ব্যবসায়ীদেরকে, কিন্তু আপনি কি ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে, বড় বড় ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে আপনি কি অর্থনীতি ঠিক করতে পারবেন? তা তো পারবেন না। অনেকেই এসে বসুন্ধরাকে আহ, মানে যে ধারায় গালাগালি করে, যেভাবে বলে, আজকে তো আহ, এই সরকারও তো বসুন্ধরার কাছে গেছে এই পেট্রোলের বা ডিজেলের এইটার সংকট মোকাবেলা করার জন্য। তারা আইন চেঞ্জ করছে, রুলস চেঞ্জ করছে এবং বসুন্ধরাকে দিচ্ছে যে তোমরা এত জোগাড় করে দাও বা এত নিয়ে আসো। ভালো করছে কি খারাপ করছে, এইটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে যে দু একজন আছে টক শোতে আছে, মনে হয় যে তারা এতই অ্যান্টি বসুন্ধরা যে তাদেরকে এক্ষুনি ঝুলায় দিতে হবে। সে ফর ইনস্টেন্স আই ক্যান নেম ব্যারিস্টার সারোয়ার আমাদের, উনি একদম মানে ওনার একটা মনে হয় যে বসুন্ধরা ফোবিয়া হয়ে গেছে। আরে বাবা, যা বিজনেসম্যান, লেট দেম কন্টিনিউ টু ডু বিজনেস। তারা যদি আইন ভঙ্গ করবে তখন সেটা সরকার দেখবে, আইন কানুন দেখবে যে কি আছে। কিন্তু আপনি একটা ব্যবসা, হ্যাঁ, আমি শুধু একটা ব্যবসায়ীকে একদম স্ট্যান্ড করতে পারি না, বিকজ সে এত বড় চোর যে ভ্যাট চুরি করে, ডিউটিস চুরি করে, ইভেন যে ইন্স্যুরেন্স করতে হয় আপনার এক্সপোর্টের সময়, ইম্পোর্টের সময় ইন্স্যুরেন্সটা, ইন্স্যুরেন্স কাভার, ইন্স্যুরেন্স নোট যেটা নিতে হয়, এইটার 2 নম্বরই করেন। ইন্স্যুরেন্স কোম্পানি সব নিজের অফিসে আইনা এখানে সব বানায়, ইন্স্যুরেন্স কোম্পানি টাকাই পায় না, বুঝলি? এই একটা কোম্পানি। আমি তো আর কোনো ব্যবসায়ীকে এত খারাপ দেখিনি। ঠিক আছে, ব্যাংকে ডিফল্ট হচ্ছে, আপনাকে একটা কথা বলি, বুঝলি, ব্যাংকে ডিফল্ট বা ব্যবসায়ীর ব্যাংক্রাপসি, এই যে গার্মেন্টস আছে বা অন্যরা আছে যারা ব্যবসা করে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আছে, এরা সব অর্থনীতির মামলা খেয়ে এরা সব ধ্বংস হয়ে যায়, আনএমপ্লয়মেন্ট হয়। এই জিনিসগুলি হয়তো আমাদের দেখা দরকার। আই ডোন্ট নো এই সরকার কতটুকু এটা করবে, বাট আই এম শিওর দ্যাট শেখ হাসিনার সরকার ওয়াজ আ বিজনেস ফ্রেন্ডলি সরকার। তারা হয়তো এটা দেখবেন, বিকজ একটা ব্যবসায়ী ধ্বংস হয় কিন্তু ফর মেনি কজেস। আপনার ফিসক্যাল পলিসির জন্য ধ্বংস হয়, আপনার গভর্নমেন্টের ওই সেক্টর নিয়ে যদি যে পলিসি করেন তার জন্য ক্ষতি হয়। বিকজ আপনি যখন ব্যবসা করেন, আপনি একটা নির্ধারিত ইসে করেন যে আমি এখন এই অবস্থা আছে, এত ইয়ে হবে, আমি এত লাভ করব, ব্যাংকে এত দেব,
ওইগুলি সব গোলমাল হয়ে যায় বিকজ অফ দি পলিসিজ অফ দি গভর্নমেন্ট, বিকজ অফ এসআরও দিয়ে ট্যাক্স স্ট্রাকচার, ফিসকাল পলিসি যেভাবে চালায় বা চালিয়েছে, আজও চালিয়েছে, এখনো। আমাদেরকে এটার ঊর্ধ্বে উঠতে হবে যদি আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আর আপনার যদি কারোর শেখ হাসিনা ফোবিয়া যদি হয়ে থাকে, তাহলে দয়া করে আপনি একটা মেন্টাল এসাইলেমে গিয়ে চিকিৎসা করেন, চিকিৎসা করেন। বিকজ এই শেখ হাসিনা ফোবিয়াতে ইউ ক্যানট স্টপ শেখ হাসিনা ফ্রম কামিং। আর জুলাইয়ের পর থেকে আপনি দেখেন দেশে কোনো আইন কানুন নেই, সবাই মনে হচ্ছে যে যার যেভাবে সে কথাবার্তা বলছে। আই মিন দিস ইজ নট আওয়ার কান্ট্রি রান। 6 মাস হয়ে গেছে। তারেক সাহেব ইজ আ হাম্বল ম্যান, ভালো মানুষ মনে হচ্ছে, যদি ওনার মধ্যে হিপোক্রেসি না থাকে, যদি মুনাফিকত না থাকে, যে আমি যেটা পাবলিকলি বলছি আমি সেটাই বিশ্বাস করি, সেটাই আমার মাইন্ডে আছে, সেটাই আমার মনে আছে, সেটাই আমি বিশ্বাস করি, সেটাই আমি বলছি, যদি এইটা থাকে তাহলে ঠিক আছে। আর যদি ওনার মনে থাকে যে না, আমি আমার মনে আরেকটা জিনিস আছে কিন্তু আমার মুখে আমি আছে, আমি হিউমিলিটি দেখাচ্ছি কিন্তু আসলে এইগুলি সব মুনাফিকত, এটা যদি করেন তাহলে ওনার পক্ষে দেশ পরিচালনা করা হয়তো সম্ভব হবে না। তার কারণ হচ্ছে যে ওনার টিমটা খুব উইক। ওনার টিম, whether it is the cabinet or it is the parliament, it's very weak। এর মধ্যে কোনো ক্যাপাসিটি নাই, যার জন্য দেখেন প্রত্যেকটা জিনিস সালাউদ্দিন সাহেবকে করতে হয়, প্রত্যেকটা জিনিস। উনি আহ, আপনার সংসদে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে উত্তর দেন, মন্ত্রী বসা থাকে, মন্ত্রী জানে না, উনি সব উত্তর দেন। ওনার উনি এটা কি দেখায়? ক্যাপাসিটি ইজ লিমিটেড, অনেক লিমিটেড ক্যাপাসিটি আছে পার্লামেন্টে। আপনি ক্যাবিনেটে দেখেন, ক্যাবিনেটে এখন আহ, শাহ আলম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ক্যাবিনেটে। যে শাহ আলম হয়তো পলিটিক্স কি করেছে না করেছে আমি জানি না, আজকাল ওদের কিছু ভিডিও দেখছি শাহ আলমকে অ্যারেস্ট করছে, অমুক করতেছে, বক্তব্য রাখছে। তো যদি সে সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রীর কি দরকার আছে? ওকে প্রধানমন্ত্রী করে দেন, সে সরকার চালাক, দেশ চালাক, আমার কোনো আপত্তি নাই, বা আমাদের কারোরই আপত্তি হবে না। তো কি হচ্ছে ক্যাবিনেটে? ক্যাবিনেট ইজ আনএবল টু টেক ডিসিশন, কোনো ধরনের ডিসিশন ওইভাবে নিতে পারছে না, যার জন্য দেখেন দেশের পরিস্থিতি দেখেন আপনি। তো আই উড সিম্পলি সে যে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। এই ললেসনেস যেটা দেশে আছে, টোটাল ললেসনেস দেশে আছে, এখনো মব কালচার চলছে। এই গভর্নমেন্ট 6 মাসে এগুলি কন্ট্রোল করতে পারে নাই। আপনি দেখেন যেভাবে এই যে ঢাকা শহরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আহ, আলিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে যেভাবে নয়ন লিড করে যুবদল বা এরা যারা করেছে, বা অন্য জায়গায় হল দখল মখল বা ইউনিভার্সিটিতে দখল, এইগুলি কি ভালো জিনিস? দিজ আর নট স্যার, গুড আপনি থিংস। এইটা তো সবাই দেখছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শেখ হাসিনার যেই ইয়েটা ছিল, প্রেস কনফারেন্সটা ছিল এফসিসি, সেখানে সাকিবুল হাসান জয়েন করেছিলেন এবং চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান নফেল, যিনি আবার শিক্ষামন্ত্রী ছিলেন, ওনাদের দুজনের বাড়িতে বোমা হামলা করেছে, ভাঙচুর করেছে। এটা এই ধরনের এখনো কেন? এইটা দুঃখজনক। তাহলে মনে হচ্ছে যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করেন না, আপনি ডিসএগ্রিমেন্টটাকে আপনি নিতে পারছেন না। ডেমোক্রেসি, তাহলে আপনি কিসের ডেমোক্রেসির কথা বলছেন? ডেমোক্রেসির মধ্যে তো ইউ উইল এগ্রি টু ডিসএগ্রি, সেটা ঠিক আছে, আপনি এসে আপনার কথা বলেন, কিন্তু কারোর ঘর বাড়ি, এই কাজটা তো ইসরায়েল করে, ইহুদিরা করে। ইসরায়েল এইগুলি হামাস ওয়েস্ট ব্যাংকে করছে, অমুক জায়গায় করছে, তমুক জায়গায় করছে। সেখান থেকে ইন্ডিয়াও শুরু করেছে মুসলমানদের মসজিদ ভাঙ্গা, মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গা, অন দ্য বেসিস যে তোমার এই স্ট্রাকচারটা বেআইনি, তুমি পারমিশন না নিয়ে বানিয়েছো। বাংলাদেশে এই কালচার আসবে? এই কালচার তো ইউনুস শুরু করে গেছে। এই কালচার আপনি 32 কোন দুঃখে ভাঙলেন? আপনি গণফোরাম কোন দুঃখে ভাঙলেন?
আপনার জুলাইতে এমন কি হয়ে গেছে যে আপনি একটা ঘর বাড়ি কিছু নিয়ে একটা জাদুঘর করতে পারতেন না? আপনি এত বড় গণভবন ভেঙেছেন, এইটা কি থাকবে? থাকবে না। এইখানে আবার গণভবন নির্মাণ হবে, সে নাম আপনি যাই দেন সেখানে, বাট এখানে আবার ওটা নির্মাণ হবে। আপনার এই জাদুঘরটা আপনি ওখানে রাখতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আর একটা দেখেন আমাদের এখানে, আপনি কি মনে করেন বা পৃথিবীতে কেউ মনে করে এটা, যারা রাজনীতি দেখে বা বোঝে, আমাদের কি এই নাহিদরা কি এই জুলাই অভ্যুত্থান করেছে? আমি আই হ্যাভ ডিসরেসপেক্ট ফর দেম, আই ডোন্ট রেসপেক্ট দেম। আমি করতাম যতক্ষণ পর্যন্ত আমি এইটা জানতে পারি নাই যে এই মুভমেন্টটা ইজ নট আ হোম গ্রোন মুভমেন্ট। এই মুভমেন্টটা হচ্ছে একটা জালিয়াতি কনস্পিরেসির মুভমেন্ট ছিল। আমেরিকান কনস্পিরেসি, আমেরিকান টাকা, যে টাকা এরা কত পেয়েছে জানি না, বাট এরা পরবর্তীতে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা অনেক লোকজনের থেকে টাকা নিয়েছে। অ্যাটলিস্ট দু একজনের নাম আমি জানি যে কে কত টাকা নিয়েছে। তারপরে আপনি দেখেন এই কনস্পিরেসি করেছে আমাদের মজুমদার, আমাদের আসিফ, আমাদের রিজওয়ানা, এইগুলি দে আর অল পার্ট অফ দিস কনস্পিরেসি। তো আপনি কি শেখ হাসিনাকে একটা জেনুইন মুভমেন্টে সরিয়েছেন? আমিও তো চাচ্ছিলাম যে শেখ হাসিনাকে সরাতে হবে, আমিও মুভমেন্ট করেছি, আমিও মামলা খেয়েছি, ঠিক আছে, কিন্তু যদি এইটা হোম গ্রোন হয় ঠিক আছে। তারপরে আপনি কি আর্মির সহায়তায় কি ইয়ে ছিল? এখানে কি জনতা ছিল, কি ছিল এখানে? এখানে যদি আর্মি আপনাকে সহায়তা না করতো, আর্মি যদি নিজে জনগণকে ডেকে না আসতো, রাওয়ার লোকজন যদি ডেকে না আনতো তাদের ফ্যামিলিজকে আর অমুককে যে তোমরা রাস্তায় নামো, তাহলে আর্মি ছাড়া তো আপনি কোনোভাবেই শেখ হাসিনাকে ছড়াইতে পারতেন না। তারপরে আপনি শেখ হাসিনাকে তো আপনি প্রাইম মিনিস্টার হিসাবে নিয়ে গেলেন, সেখানে প্রাইম মিনিস্টার হিসাবে রিসিভ, সে প্রাইম মিনিস্টার হিসাবে আছে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি that she is the de facto prime minister of Bangladesh, আর এটা আমি বারবার বলছি, বহুবার বলেছি আমি, এবং I do not regard her as the former prime minister। এবং আমি মনে করি যে দিল্লিতে উনি যেখানে থাকেন, that is the camp office, that is the camp office of the de facto prime minister of Bangladesh। যেমন স্যার, আপনার এই কথাটাই রিভা দাস গাঙ্গুলি, বাংলাদেশের সাবেক ভারতীয় হাই কমিশনার, উনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে আসেননি, মধ্যরাতেও আসেননি, ছদ্মবেশেও আসেননি, নিরাপত্তার সাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ভারত পৌঁছে দিয়েছে। জি, সেম আপনার তো কথাটাই ন্যাচারালি সেন্সেবল, এনি সেন্সেবল পারসন এইটাই বলবে। আপনি যদি এতই ইয়ে ছিল, তা আমি ওয়াকারকে বলি, ওয়াকারুজ্জামান সাহেব, আপনি ওনাকে এত তাড়াহুড়া, আপনি ওনার বিরুদ্ধে কু করলেন, তারপরে ওনাকে আপনি প্রাইম মিনিস্টার হিসেবে ছেড়ে আসলেন, ওনাকে আপনি রিজাইনও করতে দিলেন না। উনি একটা বক্তৃতা দিতে চেয়েছিল, জনগণকে এড্রেস করতে চেয়েছিল, সেটাও আপনি এলাও করেন নাই। সো ইউ আর পার্টি টু দ্যাট কু। ইট ওয়াজ নট দিস স্টুডেন্টস ইন দ্য জনতা, ইউ আর দি পার্সন যিনি এইগুলি করছিলেন। আর এদের মধ্যে সবচেয়ে শয়তান কে ছিল জানেন? নেভির যে চিফ ছিল তখন, ওই যে এখানে একটু দাড়ি, সামান্য। এক নম্বরের শয়তান, এক নম্বরের শয়তান। আরে আরে ইউনুস যে কত বড় শয়তান! ওয়াকারুজ্জামান সাহেব তো বাইচা গেছে। ইফ ওয়াকারুজ্জামান ইজ লিসনিং টু মি, তাহলে আমি বলি, আপনাকে তো সরানোর জন্য ইউনুস ফাইল মুভ করে সই করে দিয়েছিল, সে তো এইটা রাষ্ট্রপতিকে পাঠাচ্ছিল উনার সইয়ের জন্য, কিন্তু রাষ্ট্রপতি অ্যাডামেন্ট ছিলেন যে উনি করবেন না, এবং উনি বলেও দিয়েছিলেন যে আমি ছিঁড়ে ফেলবো। ইভেন তখন মুভমেন্টও হয়েছিল। নাইন্থ ডিভের জিওসি সেদিন, যেদিন এই ফাইলটা যাওয়ার কথা, হি ওয়েন্ট টু বঙ্গভবন, যে আমার জন্য কি আদেশ আছে, সামথিং লাইক দিস, তারপরে আপনার ওই যে টাঙ্গেলে ঘাটাইলে আসে না একটা, জি জি, আমাদের ক্যান্টনমেন্ট, তারপরে কুমিল্লা, এই দিস ক্যান্টনমেন্টস ওয়ার অল সেট টু মুভ ইনটু ঢাকা, যদি ওয়াকারুজ্জামানকে তখন যদি উনি এই ফাইলটা যদি বঙ্গভবনে পাঠাতেন,
এত খারাপ লোক ইউনুস। আরে বাবা, তুমি যদি একজনকে না চাও, ওকে ডাকো, ডেকে বলো দেখ আমি আপনাকে সরাতে চাচ্ছি, অমুককে বানাতে চাচ্ছি, হ্যাভ আ ডিসকাশন উইথ হিম। তুমি তো হেড অফ গভর্নমেন্ট হলাই ইউনুসের জন্য। তোমার যে লিস্টটা দিয়েছিল, যখন ইউনুস আসলো, এয়ারপোর্টে ল্যান্ড করলো, ওনার হাতে একটা কাগজ দেওয়া হয়েছিল, ওর মধ্যে অনেক নাম ছিল, যেমন একটা নাম বলি, আমাদের প্রফেসর জিল্লুর রহমান সাহেবের নাম ছিল, যিনি আগে উপদেষ্টা ছিলেন, এরকম কয়েকটা নাম সাজেশনস ছিল। উনি এয়ারপোর্টে বসে সব নাম কেটে কাগজটা ফেলে দিলেন, বুঝছেন? উনি জি বললেন আমি সরকার চালাবো, যেভাবে ইচ্ছা চালাবো, যাকে নিয়ে ইচ্ছা চালাবো। তিনি চালালেন, একটি এনজিও গভর্নমেন্ট চালালেন, উনি সব কনস্পিরেটরসদেরকে নিয়ে চালালেন। আর অবস্থাটা হলো কি, উনি বলেছিলেন 1 লক্ষ লোক আমি জাপানে পাঠাবো, একটাও পাঠিয়েছে? উনি পাবলিককে বেকুব বানানোর জন্য বলল যে যারা প্রবাসে থাকে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেব, আমি একটা লাউঞ্জ বানালাম। ওই লাউঞ্জের কি অবস্থা? ইউজ করেছে? আপনি যখন ডিপার্চার করছেন তখন আপনার লাউঞ্জের দরকার হয়, কিন্তু যখন আপনি দেশে ফিরছেন তখন তো মানুষ তার বাসায় যাইতে চায়, যত তাড়াতাড়ি পারে তার বাবা মা, তার বাচ্চা সন্তান, তার বউ স্ত্রী, ওদের কাছে যেতে চাইতো। সে তো লাউঞ্জে বসে না। লাউঞ্জে ঠিক আছে বসতে পারে যাওয়ার সময়, কি হলো, ওয়ের ইজ দ্য লাউঞ্জ? আপনি কত কিছু বলেছিলেন, একটাও পেরেছেন? আপনার অ্যাডভাইজারি কাউন্সিল একটাও পেরেছে? বরঞ্চ আপনি দাসত্ব দিয়ে গেলেন ইলেকশনের 72 ঘন্টা আগে সই করে। কে করেছে? ওই খলিলুর রহমান আর কমার্স উপদেষ্টা। এবং আজকে তো তৌহিদ সাহেব বলেছেন যে আমি তো কোণঠাসা ছিলাম, আমি তো কোনো কাজ করতে পারি নাই, সব কাজ তো খলিলুর রহমানকে দিয়ে উনি করাতেন। আর আজকে এত দুঃখজনক, যদি আমার প্রাইম মিনিস্টার বা গভর্নমেন্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড দিস, যে আপনি খলিলুর রহমানকে রেখে দিয়েছেন। আরে খলিলুর রহমান এমনি পালিয়ে যাবে, সে সেপ্টেম্বরে চলে যাবে, আর সে প্রধানমন্ত্রী ফরেন মিনিস্ট্রিতে ঢুকবে না, বুঝিস? তার একটাই, হি ইজ অলসো লাইক ইউনুস, তার নিজস্বর জন্য সে আপনাকে বোকা বানিয়ে এই পদে গেছে, ওই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। ওইখানে কি আছে? আপনার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নাই, আপনার কোনো ক্ষমতা নাই, আপনি এখানে বসবেন, প্রিজাইড করবেন। আপনাকে তো এখানে কিছুই দেওয়া হয় না, ইভেন আপনার ফুল টাইম একটা গাড়ি আর ড্রাইভারও তো থাকে না। ইউ গেট নাথিং, ইউ সিম্পলি গেট নাথিং। তো আপনি এর আগে দেখেন আমাদের হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন কোথায়, স্টেটাস হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, উনি সম্ভবত এরশাদ সাহেবের সময় ছিলেন, উনার স্টেটাস। আর কোথায় এই লোকটার স্টেটাস? একটা মাগিবাজ, থার্ড ক্লাস লোক, খলিলুর রহমান। ওকে আপনি ফরেন মিনিস্টার দেখেছেন, স্যার আপনাকে আপনাকে আপনার পিঠে ছোড়া ঢুকিয়ে দেবে। স্যার আপনাকে একটা আইনগত প্রশ্ন, এখানে আপনাকে আগে কার্ডটা দেখে, এই যে সালাউদ্দিন আহমেদকে গুম, শেখ হাসিনা কামাল জিয়াউল হাসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা, মানে আমাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে 9 বছর ভারতে ছিলেন শিলং এ, উনি গুম ছিলেন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি নাকি গুম যদি থাকেন এই সংস্থার, তাহলে 2024-এর 5ই আগস্টের পর আমি ধরে নিলাম 10,000 আওয়ামী লীগ নেতা কর্মী হদিস নেই, শেখ হাসিনা ভারতে আছে, তাহলে এগুলো সবই কি আমরা পরবর্তীতে গুম হিসাবে ধরবো? হ্যাঁ ধরবেন, বিকজ সে কিসের গুম ছিল? আই ডোন্ট নো হোয়াট হিজ প্ল্যান ওয়াজ, বিকজ সে তো এখানে আলিশান বাসায় থেকেছে 9 বছর, তার স্ত্রী রেগুলারলি যেতেন ওইখানে, ওনার ফ্যামিলি ভিজিট করতো ওনাকে। গুম হইল কই? গুম হইলে তো উনি ওইখানে হয়তো জেলে থাকতেন বা কোথাও থাকতেন, যেটার হদিস হয়তো আমরা জানতাম না। কিন্তু ওনার তো ফ্যামিলি যেত, উনি তো অনেক লোকজনের সাথে দেখা করতেন, উনি তো খুব বহাল তবিয়তে ছিলেন। So, দেখেন এইসব কথা বলে তো কোনো লাভ নাই। এই মুহূর্তে দেশটাকে এগিয়ে নিতে হবে, আপনাকে ইনক্লুসিভিটি আনতে হবে। আপনি বর্জন করলে তো দেশকে এগোতে পারবেন না, যে আমার 5
5-6 কোটি লোক যারা আওয়ামী লীগের তারা বিরুদ্ধে। আপনি আজকে পাওয়ারে আছেন বিকজ দি আওয়ামী লীগার্স ভোটেড ফর ইউ, না হলে তো আপনি সব হেরে আপনি দেখছেন যে আজকে জামাত ইজ ইন পাওয়ার। ওরা যদি আপনাকে সহায়তা না করতো, ভোট না দিত, ওদেরকে কোথাও না কোথাও তো ভোট দিতে হবে। তো ওরা মনে করেছে যে আমার বিএনপি ইজ বেটার, তো বিএনপি কে দিই, বিএনপিতে অনেক মুক্তিযুদ্ধ আছে, লেটেস্ট ভোট ফর বিএনপি। ওদের ভোট ছাড়া তো আপনি পারতেন না। তারপরেও তারপরেও রিজওয়ানারা যারা ক্ষমতায় ছিলেন তখন তখন তো কথা হয়েছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করে আপনাদেরকে এনেছি। হোয়াট ওয়াজ রং উইথ শেখ হাসিনা? যদি ইঞ্জিনিয়ারিংই করতে হয় তাহলে তো শেখ হাসিনাও ইঞ্জিনিয়ারিং করে দেন, প্লাস মাইনাস করে ওইটা শেষ করে দেন। So, এই কথাগুলি ইউসি, ডেমোক্রেসি আমাদের জনগণ বা আমাদের দেশের জন্য না। আপনি একটু লি কোয়ানকে পড়েন। লি কোয়ান দেখেন সিঙ্গাপুরে যখন সে টেক ওভার করেছে গভর্নমেন্ট, আপনি জানেন সেখানে ছিনতাই, রাহাজানি, মানুষ ঘরে থাকতে পারতো না, খুব খারাপ অবস্থা ছিল সিঙ্গাপুরের। প্লিজ রিড দ্য হিস্ট্রি অফ সিঙ্গাপুর। তারপরে কোন ডিকটেটরের বাপের মতন সে ওইগুলি কন্ট্রোল করেছে। আজকে দেখেন সিঙ্গাপুর কোথায়। আজকে কি সিঙ্গাপুরে এভাবে ডেমোক্রেসি আছে যে যার ইচ্ছা যেখানে দাঁড়ায়া বক্তৃতা করে? নো, ওরা পার্কে একটা জায়গা করে দিয়েছে, আপনি এখানে দাঁড়ায় যত বক্তৃতা ইচ্ছা করেন গিয়া, কোনো অসুবিধা নেই। ভোটাভুটি হচ্ছে, ইউ ক্যান কন্টেস্ট ইলেকশন, কিন্তু আপনাকে তো কেউ ভোট দেবে না, অন্যদেরকে তো ভোট দেয় না। বুঝলি, কি আপনার এখানে ভোটাভুটি চাইনাতে হয় না? ওদের ভোটাভুটি ওদের মতন হয়, ওদের কনস্টিটিউশনের মতন। ওইখানে তো 8টা না 9টা দল আছে। তো সিঙ্গাপুরে সরি, ইন চাইনা অলসো there are 8 or 9 পলিটিক্যাল পার্টিস ওইখানে। এমন তো না যে ওইখানে কিছু নাই। তো প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে ডেমোক্রেসি আমাদের মতো ঠিক করতে হবে যে আমরা কিভাবে ডেমোক্রেসি চালাবো। আমাদের রাস্তাঘাটে কি আমরা সবসময় যখন যার ইচ্ছা গিয়ে দাঁড়িয়ে যাবে, যখন যার ইচ্ছা আগুন দিয়ে দেবে, যেখানে ইচ্ছা? হুইল বি রেসপন্সিবল ফর দিস? এত কষ্ট করে জনগণের টাকা নষ্ট করা হয়েছে। আর এখন ধরেন ইফ শেখ হাসিনা কামস টু পাওয়ার, কোন সময় আপনি দেখবেন যে কত কিছু বের হবে এদের ব্যাপারে, ফাইলের থেকেই বের হবে। সি, দেশ চালাতে হলে হিপোক্রেসি করে দেশ চালানো যাবে না। আপনাকে যা বলবেন জনগণের জন্য বলবেন এবং সেভাবে দেশ চালাবেন। কারণ হচ্ছে যে স্যার, ওরা যেভাবে এখন যে আয়নাঘর দেখাচ্ছে, যে আয়নাঘর নতুন নতুন করে আয়নাঘর, তাহলে এমনও তো হতে পারে অদূর ভবিষ্যতে গণভবনের ভিতরে যে কবরগুলো দেখানো হচ্ছে, ওই কবরগুলোকে সব রেডি করে যে কোনো দল এসে বলবে যে এটাই ছিল আয়নাঘর, এখানে আমাদেরকে আটকে রাখা হয়েছিল। ঠিক আছে, ও সরকার পরিবর্তন হলে এইগুলি বলতেই পারবেন না, খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাবেন না। ইউসি, আমি যখন বলেছিলাম দ্যাট আমরা একটা রেভলিউশন করেছি শেখ হাসিনাকে সরিয়ে, কেউ মানে নাই। আমার ইভেন রেকর্ডে আছে, হাইকোর্টের অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে আছে, তখন সবাই বলেছিল কোনো রেভলিউশন হয়নি, দেশে অভ্যুত্থান হয়েছে। দে নেভার সে দ্যাট দেয়ার ওয়াজ আ রেভলিউশন। তো অভ্যুত্থান হয়েছে। তো যদি অভ্যুত্থান হয়ে থাকে তাহলে তোমরা এখন যখন শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন তখন তোমরা দেখবা যে রেভলিউশন কাকে বলে, সুনামি কাকে বলে। এইটা তখন দেখবা, তখন বুঝবা। যারটা তুমি যার বক্তব্য ঢাকায় তুমি প্রকাশ করতে পারছো না, এখন বলছো যে কোনো আপত্তি নাই যদি ওইটার সেলিয়েন্ট ফিচার্স গুলি যদি করা হয়, তখন তো বলেছ ধুলাই দেবো যদি কেউ ওইটা ইয়ে করে, একদম ফাঁকি দিয়ে দেবো। হ্যাঁ, তো কি হলো এখন আবার ওইখান থেকে ফিরে আসলা কেন? ন্যাচারালি দে মাস্ট বি সাম প্রেশার অন ইউ। আপনি তো ইউনুস তো যে টাকাটা আইএমএফ থেকে পাওয়ার কথা ছিল ওই ওই ট্রেন্চটা, ওই কিস্তিটা তো আনতে পারেনি। ইউনুস কুড নট ব্রিং দ্যাট। আর জনগণ এমন ইউনুসের পাগল হয়েছিল যে মনে হচ্ছে যে ইউনুস একটি কি, আরে নোবেল লরেট। আচ্ছা, জনগণ তো আমাদের এত কিছু বোঝে না, কিন্তু ওয়াকার টাক্কারদের তো এটা বোঝা উচিত ছিল।
যে উনি কি করবেন। আর ওয়াক্তার তো তাও ইউনুসের একটা ইয়ে আছে যে মানুষ চেনে পৃথিবীতে, এটা আশিক নজরুলকে বানাতে চেয়েছিল। আশিক নজরুল ওয়াজ ইন দ্য রেস টু বি দ্য চিফ অ্যাডভাইজার, যে সারাক্ষণ মিথ্যা কথা বলে, সারাক্ষণ আল্লাহ রসুলের সাথে তার কোনো সম্পর্ক নাই। আর ওয়াক্তার সাহেব হলেন একটা টোটালি জেন্টলম্যান লোক, উনি ভালো লোক একটা, কিন্তু উনি মেস আপ করে দিয়েছেন পলিটিক্যাল ইস্যুর উপরে, নাহলে হয়তো এত খারাপ হতো না। স্যার, আজকে সারাদিনের পত্রিকায় আমরা যা দেখলাম সেটা হচ্ছে তারেক রহমান সম্ভবত ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না, মানে ভারত যাচ্ছেন না। যদি তারেক রহমান এই ভারত না যায়, সম্পর্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে স্যার? না, কোনো সম্পর্ক টম্পর্ক কোনো কিছু নাই। ইউসি তারেক রহমান মিস্টেক করবে যদি না যায়, মিস্টেক, বিকজ এটা একটা বড় মঞ্চ, আপনাকে বুঝতে হবে। এই মঞ্চটায় আপনি সুযোগ পাবেন সেখানে 11-12টা দেশ প্রধান, সরকার প্রধানের সাথে কথা বলার অন দ্য সাইড লাইন, যে কয়জন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। আর আপনি যাবেন না অন দি ইস্যু দ্যাট আপনাকে প্রাইম মিনিস্টার বলা হয় নাই, আপনাকে চেয়ারম্যান বিমস্টেকের ইস্যু। আরে বাবা, ইউ শুড বি প্রাউড অফ ইট that Tariq Rahman is now the chairman of BIMSTEC, which means India's chairman, Bangladesh's chairman, Thailand's chairman, Sri Lanka's chairman, আরো যারা আছে 4-5টা যারা আছে, সবাই আপনি মুকুট, আপনি হলেন মেইন ম্যান সবাই। আর প্রধানমন্ত্রী তো বাংলাদেশ ইজ ওয়ান কান্ট্রি, 55,000 স্কোয়ার মাইলস। আপনার তো, আপনাকে তো সুযোগ দিচ্ছে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে অ্যাড্রেস করবেন, আপনি ওদের উপরে বসবেন, মাথার উপরে বসবেন। আপনি কি করছেন? যদি আপনি ভুল করেন, ইফ ইউ হ্যাভ বিন রংলি অ্যাডভাইসড, আপনার যদি এত বড় ইগো হয়ে যায় যে প্রধানমন্ত্রী কেন লেখে নাই, আই এম সরি, আই এম সরি, ইউ শুড নট হ্যাভ দিস ইগো। আপনি যে হিউমিলিটি দেখান, কাপড় চাপড়ে চেক্স পরে ঘুরেন, পোলো শার্ট পরে ঘুরেন, আপনি নিজে গাড়ি চালান, আপনি ওই বহরটা ইউজ করেন না, আপনি সিম্পল খাওয়া খান, লোকজনকে সিম্পল খাওয়া খাওয়ান, হ্যাঁ, প্রাইম মিনিস্টার হিসাবে, তাহলে এটা ধরে নেওয়া হবে that you are not so humble as you pretend to be, but you are an egoist. You are an egoist. ওনাকে যে এই পরামর্শ দিচ্ছে, he is an idiot. Because উনাকে তো ইন্ডিয়া আর চায়না ছাড়া তো উনি কিছু, তারপরে রাশিয়ান উইল বি দেয়ার। আরে পুতিনের সাথে আপনার দেখা হবে, পুতিন তো আপনার দেশে আসবে না আপনাকে দেখা করার জন্য। আপনি যদি যেতে চান, ইফ ইউ ওয়ান্ট অ্যান ইনভিটেশন, ওকে চিঠি দেবেন যে আমাকে ইনভাইট করো, আমি তোমার সাথে বসতে চাই, যাবেন। এর মধ্যে প্যাচ আবার লাগছে ওই যে আমেরিকান সেনেট যে একটি আইন পাস করেছে এখন, যে 100% ডিউটি লাগাতে পারবে যদি আপনি রাশিয়ার থেকে বা এর সাথে যদি আপনি ব্যবসা করেন, এইগুলি তারা করতেছে। তো এখন তো আপনাকে সাহস দেখাতে হবে। ইরান তো সাহস দেখিয়েছে, আপনার তো এখানে ইরানের সাথে দেখা হবে, ইরান উইল বি দেয়ার। তাতে আপনার মেম্বারশিপ ইজ পেন্ডিং, বাংলাদেশের মেম্বারশিপ অফ ব্রিক্স ইজ পেন্ডিং, অনেক দেশের পেন্ডিং আছে, পাকিস্তানেরও পেন্ডিং আছে। তো আপনি এই সুযোগগুলি কেন হাতছাড়া করবেন? জাস্ট বিকজ আপনাকে মোদির সাথে বসতে হবে এবং আপনার এইখানে ক্ষতি হবে পলিটিক্যালি? নো, আপনার ক্ষতি হবে না। যদি আপনার এতই ইগো থাকে, যদি আপনি এতই বড় বাপের বেটা হন, তাহলে মরিচ কেন আনান, কেন পেঁয়াজ আনান, কেন তেলের জন্য ওদের কাছে গিয়ে ভিক্ষা চান? টেল মি, আপনার যখন কিছু লাগে আপনি ওদের কাছে কেন ভিক্ষা চাইতে যান? নো, as a prime minister you cannot be an egoist. as a prime minister আপনাকে ওয়ে করতে হবে যে আমার জন্য ওইখানে গেলে, এই স্টেটাসে গেলে আমার সিচুয়েশনটা কি হচ্ছে। ওরা হয়তো প্রাইম মিনিস্টার হিসাবে ডাকে নাই, বিকজ প্রাইম মিনিস্টার হিসাবে ডাকলে হয়তো আশেপাশে অন্যদেরকেও ডাকতে হবে হয়তো, মেবি, আই ডোন্ট নো হোয়াট ওয়েন্ট অন ইন দ্য মাইন্ডস অফ দ্য ইন্ডিয়ান্স। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ইন্ডিয়াকে এভাবে ফেলে দিতে পারবেন না, ইউসুফ, বিকজ ওইখানে নাহলে আপনি যখন যাইতে চাইবেন তখন তারা মানা করে দেবে, আপনার পত্রের উত্তরই দেবে না তখন তারা, when you will say that you want to come.
they will not care for you. You are a small country, yaar, small GDP, small, ये $450-500 billion জিডিপি আপনার আপনার এখন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস আর ইসের জন্য। এখন গ্যাস কিছুটা পাওয়া গেছে, যার জন্য কিছু প্রোডাকশন কিছু ইন্ডাস্ট্রিজে বেড়েছে, বিকজ মহেশখালীতে যে সমস্যা ছিল ওই সমস্যাটা সমাধান হয়েছে। তো আপনাকে তো দেখতে হবে এই জিনিসগুলি। আপনার র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হয়, আপনার কাছে টাকা নাই, ব্যাংক শুনে তো এনএলসি। জি, স্যার, আপনি জিডিপির কথাটা বলায় আমার একটা কথা মনে পড়লো যে এক সময় বলা হইলো যে শেখ হাসিনার সরকার 15 বছরে 276 বা 280 বিলিয়ন ডলারের মতন নিয়ে চলে গেছে। যদি আমাদের জি। জিডিপি থেকে এত ডলার চলে যায় তাহলে এই দেশ এতদিন চললো কিভাবে স্যার? দেশের কাছে তো তখন টাকা ছিল, দেশের কাছে তো তখন টাকা ছিল, দেশের কাছে তো তখন বিদ্যুৎ ছিল, দেশের কাছে তো তখন গ্যাস ছিল। কোন ইন্ডাস্ট্রি কি বন্ধ হয়েছে বিদ্যুৎ বা গ্যাসের জন্য? যেটা এখন হয়েছে, এখন যেভাবে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে, আপনি বলেছেন 1 কোটি লোককে আপনি এমপ্লয়মেন্ট দেবেন। 1 কোটি লোকের এমপ্লয়মেন্ট কি আপনি গাছ লাগানোর জন্য এমপ্লয়মেন্ট দেবেন, না ইয়ে খনন করার জন্য আপনি ওই এমপ্লয়মেন্ট দেবেন? আপনাকে তো দেশে ইন্ডাস্ট্রি লাগাতে হবে, আপনাকে হেভি ইন্ডাস্ট্রিজ লাগাতে হবে। এখন আপনার সুযোগ আছে এই কাজগুলি করার। অনেক কাজগুলি যেটা চায়না এখন করতে চায় না, আপনি ওদের সাথে আলাপ করেন, ওদের ইন্ডাস্ট্রিজ গুলি আপনি এখানে নিয়ে আসেন। ওদের অনেক সানসেট ইন্ডাস্ট্রিজ আছে, ব্রিং দেম হিয়ার। আপনার এখানে মোর দেন আ করোড় লোকজন বাইরে আছে, আপনি ফুড ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করেন, আপনি এইখানে লোকজনকে লাগান। আপনাকে মেকানাইজ বা রোবোটাইজ করতে হবে না, আপনি জনশক্তিকে ব্যবহার করে কাজ করেন। তো আপনাকে তো এই প্ল্যানগুলি করতে হবে। আপনি তো বলেছেন দ্যাট ইউ হ্যাভ আ প্ল্যান, উই ডোন্ট নো হোয়াট ইউর প্ল্যান ইজ। ইফ ইউর প্ল্যান ইজ অনলি লিমিটেড টু কার্ড, তাহলে আই এম সরি, তাহলে আপনার কোনো ড্রিমও নাই, আপনার কোনো ভিশনও নাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। এইসব হেলথ কার্ড দেবেন, ফার্মার্স কার্ড দেবেন, এইগুলি দিয়ে, এইগুলি তো 16টা না 17টা তো স্কিম শেখ হাসিনার ছিল। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে 16টা না 17টা গরিব লোকের জন্য তো স্কিম শেখ হাসিনারও ছিল। সো হোয়াট ডাজ দ্যাট ম্যাটার? আপনি হাউ আর ইউ ডিফারেন্ট ফ্রম হার? আপনাকে এইটা করতে হবে। আপনাকে, বিকজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি না করতে পারেন তাহলে আপনি এগোতে পারবেন না। আপনি বিদ্যুৎ এখন, আপনি যদি, আপনি ইন্ডিয়ার কাছে বিদ্যুৎও তো চেয়েছেন, আপনি ইন্ডিয়ার কাছে বিদ্যুৎ চেয়েছেন। সো আপনি যদি ইন্ডিয়ার কাছে একদিকে ভিক্ষা করতে যান, আপনি না, সবাই করে, তাহলে আপনি ওদেরকে গালাগালি করেন কেন? আর তারপরে তো আপনার সাহস হয় নাই ওই প্রেস রিলিজটা দেওয়ার জন্য। ওই 3-4টা লাইন যা ছিল, আই থিঙ্ক সামবডি ওয়াজ, বাট চলে গেছে, ইন্ডিয়ানরাও দেখেছে যে আপনার মনোভাবটা কি, ওটা তো ওদের কাছে চলে গেছে, ওরা তো সবাই দেখেছে যে আপনার মনোভাব কি। তো এইসব কেন হয়, এইসব হয় কেন, সেটাই তো আমার প্রশ্ন, যে কেন? আরে একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আছে, ডিপ্লোম্যাটিক নাইসিটিস আছে, ওইভাবে যাবে। আপনার এই হুমায়ুন কবির এরা কি জানে এগুলি কোথায় কি আছে, কিভাবে করতে হবে? I mean, what experience does Humayun Kabir have? What experience does he have? I want to know. ওর ফরেন রিলেশন দেখি, সে লেবার পার্টিতে ছিল, সে হি ইজ অলসো আ ব্রিটিশ সিটিজেন ইফ আই এম নট রং। আপনি লন্ডনীদেরকে নিয়ে সরকার চালাচ্ছেন, আপনি লন্ডনীদের বাইরে, ওদের তো এখানে এত বন্ধু বান্ধব কেউ নাই, আর যাদের বন্ধু বান্ধব আছে যারা আপনাকে পরামর্শ দিতে পারে, ওদেরকে তো আপনি সাইড লাইন করে রেখেছেন। তো ইউনো দের ইজ এ প্রবলেম। আপনি প্লিজ, আপনি দেশ চালাবেন, দেখেন আপনি যদি বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে যান, প্লিজ টেক ইউর ওয়াইফ উইথ ইউ, প্লিজ টেক ইউর ডটার উইথ ইউ। আপনি দেখেন জুলফিকার আলী ভুট্টো হারার পরে সিমলায় যখন গেল, হি টুক হিজ ডটার along with him। যখন ইন্দিরা গান্ধীর সাথে মিটিং করতে গেল, এই যুদ্ধ হেরে, সে গেল তো, ইসেকে নিয়ে গেল। দেখেন আপনি ওই নেতাকে দেখেন, ইন্দিরা গান্ধী কি করলো, যেহেতু ওনাকে গভর্নমেন্ট হাউস মিন, যে রাজভবন বলে ওরা, গভর্নরের যে বাড়ি, রাজভবনে থাকার জন্য ইন্দিরা গান্ধী একদিন আগে সিমলা আসলো। সিমলা এসে প্রত্যেকটা জিনিস দেখলো, যে ওনার বেডটা কি আছে, কোথেকে এসেছে, and she even changed the bed,
she brought a much better bed, বললো এই বেড ইজ নট ফর জুলফিকার আলী ভুট্টো, যে হেরে গেছে যুদ্ধতে, যে দেশের একটি প্রভিন্স চলে গেছে তার এখান থেকে, ইস্ট পাকিস্তান নাই, তার জন্য সে প্রত্যেকটা জিনিস, সোফা কোথায় থাকবে, ফুল কোথায় রাখবা, রাজভবনে গিয়ে এগুলি করেছে। পড়েন না, বই পড়েন, পেয়ে যাবেন আপনি এই জিনিসগুলি। ইন্দিরা গান্ধীর সেক্রেটারি মহিলা, সে বই লিখেছে তো এটার উপরে, পড়েন, পড়েন, দেখেন কিভাবে লিডার্সরা ইয়ে করে। দেখেন আপনার বঙ্গবন্ধু মারা গেল, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যান নাই ইন্ডিয়া, and she was received by the president of India and the prime minister of India, Indira Gandhi, at the airport, এয়ারপোর্টে রিসিভ করেছে। উনি তো কয়েকদিনের মধ্যেই গেলেন, ওনাকে রিসিভ করা হয়েছে এয়ারপোর্টে। কে করেছে? আই থিঙ্ক সঞ্জীবা রেড্ডি ওয়াজ দি, আমি আমার ভুল হতে পারে, আমি সঞ্জীবা রেড্ডি বা whoever was the president, আর প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, উনি সিঁড়ি থেকে নেমেছেন, ঠিক ওইখানেই দাঁড়িয়েছিল এরা দুজন। দেশ ও রেসপেক্ট, আপনি যদি কাউকে রেসপেক্ট না দেখান, তাহলে আপনাকে আল্লাহ তাআলা রেসপেক্ট দেবে না, বুঝলি? তো এই জিনিসগুলি তো বুঝতে হবে তারেক সাহেব আপনাকে। আপনার এইসব ছোটখাটো, যাদের মন এতটুকুন ছোট, ওদের মন নিয়ে আপনি যদি ওদের কথার উপরে চলেন, তাহলে তো দেশের ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে। স্যার, আমরা লাইভের একদম শেষ পর্যায়ে, সামান্য কয়েক মিনিট আমার হাতে আছে, আপনি যদি ছোট করে একটু আমাদেরকে, দর্শকদেরকে বলেন, শেখ হাসিনার এই বক্তব্যে উনার যেই টোন ছিল, গলার টোন, এবং যেভাবে আমরা শুনেছি, তাতে মনে হচ্ছে যে উনি খুবই কনফিডেন্স নিয়ে কথা বলেছেন। উনি দেশে ফিরছেন ডিসেম্বরে। যদি সরকার এতে বাধা দেয়, ঢুকতে না দেয় বা আসতে না বলে, তাহলে পরিস্থিতি কি হবে? আর উনি যদি ঢুকে, তারপরের পরিস্থিতি কি হবে বলে আপনি মনে করেন? সরকারের ক্ষমতা থাকবে না, বাধা দেওয়ার মতন কোনো প্রশ্নই উঠে না, কোনো প্রশ্ন উঠে না যে বাধা দেবে। ওর আগে কত কিছু হবে, ওনার কত ইনস্ট্রাকশন আসবে আমলাদের জন্য, পুলিশের জন্য। এই জন্যই তো আমি বলি দ্যাট হি ইজ দ্য ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তার ওনার নিজের লোকজনের জন্য। এবং আমরা তো এখনো জানি না উনি প্লেনে আসবেন না না রোড বর্ডার ইউজ করবেন, বা বর্ডার ইউজ করলে কোন বর্ডারটা ইউজ করবেন। These are all very strategic decisions which she will have to take, and she will have to advise by a security team যারা আছে, ওদের তো কয়েকটা জেনারেলসও আছে সেখানে, ওরা অ্যাডভাইস করবে যে কোন ইসে, ওই জেনারেলসরা তাদের যে ক্ষমতা বা তাদের সাথে যারা ছিল ওদেরকে ইনস্ট্রাকশন কি দেবে না দেবে, এটা একটা হযবল অবস্থা হয়ে যাবে ফর দ্য গভর্নমেন্ট। কাজে আমার মনে হয় দে শুড বি ওয়াইজ, যে ওরা ইন্ডিয়ার সাথে এবং শেখ হাসিনার সাথে, বিকজ ইন্ডিয়া কোনো ডিসিশন দিতে পারবে না শেখ হাসিনার ব্যাপারে। শেখ হাসিনার সাথে কথা না বলে ইন্ডিয়া ক্যানট গিভ আ ডিসিশন। তো এই জিনিসটা যদি সরকারের মধ্যে যদি কোনো সেন্স থাকে, তাহলে, আর সরকার যদি মনে করে যে আমরা এত ভোটে আছি, আমরা ঠেকায় দেব, আপনি তো ঠেকাবেন যাদেরকে দিয়ে, ওরা তো ঠেকাতে যাবে না, ওর মধ্যে অধিকাংশ ঠেকাতে যাবে না। আপনি ইউজ করবেন কাকে আমাকে বলেন? হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন পাটোয়ারিকে, আপনি ইউজ করতে পারেন সার্জিস আলমকে, ওরা যাবে ঠেকাবে যদি পারে। ওরা অতদূর পৌঁছাতে পারবে কিনা আমি জানি না, বাট আদারওয়াইজ তো আই সি নো চান্স, বিকজ যাদেরকে ইউজ করবেন ওরা তো নিজেরাই যাবে না, ওরা নিজেরাই আপনার আদেশ নাও মানতে পারে, ওরা আপনার আদেশ, আপনার সরকারের আদেশ নাও মানতে পারে এই ব্যাপারে। তো প্লিজ থিঙ্ক, সবকিছু চিন্তা ভাবনা করে করবেন। মানে এমন কিছু করেন না যে শেখ হাসিনার কোনো ক্ষতি হয়, আর এমন কিছু করেন না যে আপনারও কোনো ক্ষতি হয়। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ক্ষতি দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আপনার ক্ষতিও দেখতে চায় না। তো এই কারণে আপনারা দুইজন বি রেলেভেন্ট এবং ইন্টিগ্রেশন করেন। বাংলাদেশ নিডস ইন্টিগ্রেশন, যা হয়েছে হয়ে গেছে, এর চেয়ে আর খারাপ না। ল অ্যান্ড অর্ডার রিস্টোর করেন দেশে, পুলিশের যে সক্ষমতা দরকার ওইটা পুলিশকে দেন, সো দ্যাট পুলিশ ক্যান অ্যাক্ট। আপনি যদি হাত পা বেঁধে পুলিশকে বলবেন ল অ্যান্ড অর্ডার, আই এম সরি, পারবে না, তো এটা সম্ভব না, বিকজ ওরা এখনো ঘাবড়াচ্ছে। এখন যদি
ইয়াং ছেলেরা কলার ধরে ফেলে পুলিশের, তো পুলিশ কোথায় যাবে বলে? বুঝছি। তো আমাদেরকে এই জিনিসগুলি এখন তো আর্মিরও এত ডরায় না। এখন আর্মির সাথে যেভাবে আর্গিউ করে, এখন তো আর্মি কেউ ডরায় না। সো উই হ্যাভ টু রিস্টোর দি পজিশন অফ দ্য পুলিশ, উই হ্যাভ টু রিস্টোর দি পজিশন অফ, বিকজ আপনাকে কঠোর অবস্থানে যেতে হবে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য। সেটা যদি আপনি না যান, দেন দ্যাট উইল বি আ ফেলিওর অফ ইউর গভর্নমেন্ট। বিকজ এটা তো বুঝতে হবে দ্যাট গভর্নমেন্টকে কোনো সময় টিয়ার গ্যাস মারতে হয়, কোনো সময় স্টান গ্রেনেড মারতে হয়, কোনো সময় গুলিও চালাতে হয়। আপনি দেখেন, আপনি আপনি তো এখন ধরেন বাংলাদেশ যে লাঠি ইউজ করে, হয়তো এইটার সাথে হয়তো গভর্নমেন্টের বা পুলিশের হয়তো দরকার হতে পারে ওই ইয়ে আহ, যেটা দিয়ে শক লাগে, ওই শখ লাঠি লাগে যেটা। হুম। যেটা দিয়ে শক দেওয়ার লাঠি, মানে আপনাকে মারলে ওইটা একটা শকও পাবেন আপনি ওইখানে। হয়তো এই জিনিসগুলো যদি আপনি বলেন গুলি চালাবেন না, তাহলে গুলি চালাবেন না, তখন আপনাকে অন্য জিনিসগুলি দিতে হবে। আপনাকেও তো লাগবে, পুলিশ লাগবে, বিকজ আপনি যেভাবে কালকে যখন আবার শাহবাগ টাবাগ শুরু হয়ে যাবে, তখন তো আপনাকে ঠেকাতে হবে, হ্যাঁ, অলরেডি বিকজ ইউ আর ইন 4 টন এনেছে ওনারা, টিয়ার সেল, ভারত, গত পরশুদিন 4। এই সরকার। এই সরকার গত পরশুদিন হ্যাঁ, এসছে। তাহলে বলেন, আপনাকে তো ইউজ করতে হবে, আপনার তো উপায় নাই। বিকজ সরকার, দেখেন সরকারকে কেন এটা ইউজ করতে হয়, ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার জন্য, পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টিটাকে সিকিউর করার জন্য, যদি ওদিকে যেন কিছু না হয়, এসব তো করতে হবে। আর এখন তো ওই দিন নাই যেটা ইউনূসের আসার আগে যে পরিস্থিতি ছিল। এখন তো মববাজি হয়ে গেছে, মব সৃষ্টি হয় সবখানে। এখন তো মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে দিচ্ছে, এখন তো ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। এগুলি তো আপনাকে কন্ট্রোল করতে হবে না। আমার প্রপার্টি কেউ যদি ভাঙতে আসে,